সে আমার চোখ খিচে বন্ধ করে রইল অর্ণর কথা মতো। একটু আগের কথাগুলো ভেবে এখনো বুক কাঁপছে তার। তারপর ভেসে আসে মানুষের গগন বিদারী চিৎকার, বাঁচার আর্তনাদ। বাতাস ভারী হয়ে থাকে রক্তের ধাতব গন্ধে। সে আমার থেকে থেকে গায়ে কাঁটা দিয়ে ওঠে এমন করুণ চিৎকার শুনে। আবার তার ভেতরে ক্ষতবিখ্যাত নারীসত্তা দারুণ পুলকিত হয় তাদের বাঁচার আকুতি শুনে। একটু আগে তার অসহায়ত্ব বাচ্চার আকুতির উপর হাসছিল, তারা আতঙ্কে উপহাস করেছিল। এখন বুঝছে মৃত্যুর ভয় কি জিনিস। না জানি কত শত মানুষকে তোমরা এই চরম আতঙ্ক দিয়ে ইহকাল সমাপ্তি ঘটিয়েছ। তোমাদের মৃত্যুটাও এভাবেই হওয়া উচিত। এক সময় থেমে যায় সব শোরগোল, আর একজোড়া পুরুষের এই হাতের বেষ্টনীতে পরম ভালোবাসার বুকে আগলে নেয় তাকে। এই হাতের বেষ্টনী, এই বুকের হৃদস্পন্দন, তার শরীরের সুবাস আর তার ভালোবাসাময় স্পর্শ, এই সব কিছু তার অতি পরিচিত। চোখ বন্ধ থাকলেও বুঝতে পারে সে তার প্রিয় মানুষটার কাছে অবশেষে ফিরতে পেরেছে সে। শ্যামা অরণ্যকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। দুনিয়ার সকলের সামনে দাম্ভিক সাহসী শক্ত হওয়ার মুখোশ পরে ঘুরে বেড়াতে পারলেও পারে না শুধু এই একটা মানুষের কাছে। এই মানুষটা তাকে চরমভাবে প্রভাবিত করে। তার মনের সকল দুর্বলতা এই মানুষটার সামনেই প্রকাশ করতে একটুও বাধে না। শ্যামা ফুপাতে ফুপাতে বলে, অনেক ভয় পেয়েছিলাম আমি। মনে হয়েছিল আর কখনো আপনাকে দেখতে পারবো না। মরার আগে আপনাকে শেষ দেখাটাও দেখতে পাবো না। অরণ্যর হাতের বাঁধন আরও দৃঢ় হয়। ওকে হারানোর কল্পনাটাও তার বুক কাঁপিয়ে দেয় যেন। এমন কথা বলো না আর শ্যামা। এই দেখো, আমি তোমার সামনে আছি এখন, আর তুমি আমার বুকে। এবার কোনো বিপদ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। বলেই শ্যামার কপালে চোখে গালে চুমুতে ভরিয়ে দেয় অরণ্য। শ্যামা চোখ বন্ধ করে অনুভব করে সবটা। শ্যামার গালে ফুটে ওঠা আঘাতের চিহ্নগুলো দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভব করে অরণ্য। সে এক দৃষ্টিতে তার গালের আলতো হাতে রেখে আঙুল বোলাতে থাকে সেই লাল দাগগুলোর উপরে। অরণ্যর হঠাৎ চুপ হয়ে যেতে দেখে শ্যামা চোখ খুলে তাকায় তার দিকে। একজোড়া বেদনাকাতর মায়াবী চোখের সাথে দেখা হয়ে যায় তার, যেগুলো এক ধ্যানে তার প্রাপ্ত আঘাতগুলো পর্যবেক্ষণ করে চলেছে। এত কিছুর মাঝেও তার ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে ওঠে। মনের সব আতঙ্ক মুহূর্তে মিলিয়ে যায় যেন। শ্যামা অর্ণর গলা জড়িয়ে ধরে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে অর্ণর চোখ দুটোতে আলতো চুমু খেয়ে বলল, একটু ব্যথা করছে না জানেন। একটু আগের আদর দিলেন, তখন সব ব্যথা পালিয়েছে। আপনার চুমুতেও কি শক্তি গো অরণ্য। অরণ্য শ্যামার হাসি মুখ দেখে আর তার আহ্লাদি কথাবার্তা শুনে নিজেও হেসে ফেলে। কোথায় আমি তোমাকে সান্ত্বনা দিব, তুমি উল্টো আমাকে সান্ত্বনা দিচ্ছ। আর তোমাকে চোখ খুলতে বলেছি কে? আমার অবাধ্য হতেই হবে এমন কোনো পণ করেছো তুমি? একটু দেখি না আপনাকে, আমি তো ওর আশেপাশে তাকাচ্ছি না। যদি আমি না তাকালেও ঠিক জানি কি অবস্থা করেছেন আপনি ওদের। কান দিয়ে সব শুনেছি আমি। অর্ণব বাঁকায় এসে বলে, ওদের ভাগ্য ভালো তুমি আছো এখানে। তুমি ভয় পাবে বলে কিছুই করতে পারলাম না, নয়তো তোমার চোখ থেকে গড়ানো এক একটা অশ্রুর হিসাব নিতাম আমি। কিন্তু এখন আপনাকে দেখে গায়ে কাটা দিচ্ছে আমার। ভালো, আমাকে একটু ভয় পাওয়া শিখো, তাহলে অন্তত আমার অবাধ্য হবে না। এখন ফিরে যাওয়া যাক তবে। না। হঠাৎ সে এমন চেঁচিয়ে ওঠে তবদা খেয়ে যায় অরণ্য। প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকাতেই শ্যামা বলে ওঠে, আমার ব্যাগটা, ওটা খুঁজে বের করুন। মায়ের বালাগুলো আছে ওখানে। অরণ্য কিছু একটা বোঝার ভঙ্গিতে সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে, আমি খুঁজে আনছি। তুমি এখানে চোখ বন্ধ করে দাঁড়াও, খবরদার চোখ খুলবে না। শ্যামা মাথা দুলিয়ে সায় জানিয়ে ভালো মেয়ের মতো চোখ বন্ধ করে নেয়। অরণ্য তা দেখে হেসে ফেলে। তার কপালে টুক করে একটা চুমু খেয়ে চলে যায় ব্যাগ আনতে। শ্যামা চোখ বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ এভাবে অপেক্ষা করতে করতে মনের শয়তান কানে কানে ফিসফিস করে বলে যেন, একটু দেখ না কি অবস্থা করেছে ওদের, একটু দেখলে কিছুই হবে না। শ্যামা কথাটা মনে ধরলো, একটুখানি দেখবে শুধু, কি এমন ক্ষতি হবে তাতে। শ্যামার চোখ পাতা খানিকটা মেলে তার সামনে তাকায়। তার থেকে কিছুটা দূরে একটা মানুষের রক্তাক্ত কাটা মস্তক পড়ে আছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সে সাথে সাথে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। পেট গুলিয়ে ওঠে তার, মুখে হাত দিয়ে তার ঠেকে আসে। অর্ণ ফিরে আসতে আসতে বলে, এই জন্য বলেছিলাম চোখ না খুলতে। আমার কথা না শুনলে এমনই হবে। শ্যামা চমকে ওঠে হঠাৎ অরণ্যের আওয়াজ শুনে। লোকটার কাছে সবসময় ধরা খায় সে। ওনার অবাধ্য আর হওয়া যাবে না। এই ঘটনার জন্য যে উনি রেগে নেই, এটুকুই বা কম কি? তার তো মনে হয়েছিল অর্ণ তার কথাই বলবে না তার সাথে। অর্ণর কাছে এসে
হাতে ব্যাগ ধরিয়ে দেয়। তারপর শক্ত করে কোমর জড়িয়ে ধরে বলে, চোখ খুলতে পারো তুমি এবার। শ্যামা চোখ খুলে। অরণ্য একটি সাদা রঙের শার্ট পরে আছেন, বুকের কাছে একটা বোতাম খোলা। তার ফর্সা শরীরে যেন কেটে বসে গেছে রংটা। সাদা শার্টে বিভিন্ন জায়গায় রক্তের দাগ। এই সুন্দর পুরুষটির রূপ এত ভয়ঙ্কর কেন, মনে মনে ভাবে শ্যামা। অরণ্যর কথায় ঘোর কাটে শ্যামার। শক্ত করে ধরো আমাকে, নয়তো মাথা ঘোরাবে তোমার। শ্যামা অরণ্যের কথায় সারমর্ম কিছু না বুঝলেও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। তারপরে হঠাৎ পায়ের নিচের জমিন অনুভব হওয়া বন্ধ হয়ে যায় তার। হঠাৎ তীব্র শীতল হাওয়ার আবরণে যেন তাকে চেপে ধরে। নিঃশ্বাস নিতে না পেরে দম বন্ধ হয়ে আসে তার। তারপর একসময় পায়ের নিচে জমিন ফিরে আসে, হাওয়ার আবরণ মিলিয়ে যায়। বুক ভরে শ্বাস নিতে থাকে শ্যামা। আশেপাশে তাকিয়ে দেখে তারা স্টেশনে আছে, একটি গাছের নিচে এসে দাঁড়িয়েছে। অরণ্য চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো শ্যামা? প্রথম প্রথম একটু সমস্যা হবে, ভয় পেও না, আমি আছি। শ্যামা অরণ্যর দিকে তাকায় ঘোর লাগা দৃষ্টিতে। অরণ্য তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, আমার ক্ষমতা সীমিত, একবারে এতটা দূর টেলিপোর্ট করতে পারি না। আমাদের আরও দুবার যেভাবে যেতে হবে বাড়ি পৌঁছানোর জন্য। শ্যামা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শুধু অরণ্যর দিকে। অরণ্য এভাবে হঠাৎ যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে জানতো সে, কী হবে সেটা এখনো জানা বাকি তার। তবে সে এটা নিজে অনুভব করবে একদিন, সেটা সে স্বপ্নেও ভাবেনি। এভাবে দুবার টেলিপোর্ট করার পর সে নিজেকে নির্জন কুঠির ভেতরে তাদের রুমে আবিষ্কার করে। তখন তার সামনে পুরো পৃথিবীটা ঘুরছে মনে হলো যেন। সে এভাবে অনেকক্ষণ অরণ্যর বুকে মাথা রেখে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করলো। অরণ্য কিছু না বলে নীরবে তার মাথায় হাত বুলে দিতে থাকে শুধু। কিছুক্ষণ পর ধাতস্থ হয় সে খানিকটা। অরণ্য তাকে কোলে করে খাটে শুয়ে দিয়ে কপালে চুমু এঁটে বলে, তুমি কিছুক্ষণ রেস্ট নাও, আমি পরিষ্কার হয়ে আসি। সমরকে খাবার দিয়ে যেতে বলবো, তুমি এখানেই অপেক্ষা করো। শ্যামা ছোট্ট করে হুম বলে সায় দেয়। আজ তার উপর অনেক ধকল গিয়েছে। সারাদিন টেনশনে খিদের কথা মাথায় ছিল না, এখন প্রচুর খিদে অনুভব হচ্ছে তার। তার উপর আসার পথে জার্নিটা ছিল অনেক কাহিল করে দিয়েছে তাকে। অরণ্য যাওয়ার পর বেশ খানিকটা সে ওভাবেই শুয়ে থাকে। তারপর হঠাৎ উঠে বসে তার শরীরের দিকে তাকায় সে। পরনের জামাটা সারাদিনে ধস্তাধস্তি কুঁচকে আসে, ভেজা গন্ধ আসছে। গোসল করা তারও প্রয়োজন। সে উঠে আলমারি থেকে নীল রঙের শাড়িটা বের করে, অরণ্যের প্রিয় রং। তারপর তোয়ালে দিয়ে নিচে নেমে আসে গোসলখানার উদ্দেশ্যে। গোসলখানার সামনে যেতে দরজা খুলে অরণ্য বেরিয়ে আসে। মুখোমুখি হয়ে যায় দুজনে। অরণ্য মাত্র গোসল সেরে বেরিয়েছে, পরনে শুধু কালো ট্রাউজার, কাঁধে সাদা তোয়ালে ঝোলানো। এক মনে মাথার চুলগুলো ঠিক করতে করতে শ্যামার দিকে তাকায় সে। শ্যামা তখনও মন্ত্রমুগ্ধ চেয়ে আছে অরণ্যর দিকে। ওনার পুরুষালী দাক্ষিণ ফর্সা উন্মুক্ত শরীরে এখনো জায়গায় জায়গায় পানির বিন্দু লেগে আছে। এলোমেলো কালো ভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। চুলগুলো চুইয়ে কয়েক ফোঁটা পানি থেকে থেকে গড়িয়ে পড়ছে উনি চুলে হাত চালাতেই। আর গভীর সর্বনাশা চোখগুলো এখন তার দিকেই তাকিয়ে আছে। ঠোঁটে লেগে আছে তার স্মিত হাসি। এভাবে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একসময় তার লাগামহীন ভাবনাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসে, উফ, পুরাই আগুন। অরণ্যের আবার লজ্জায় কান লাল হয়ে ওঠে, ঠোঁটের হাসি প্রসারিত হয়। সে দ্রুত কদমে শ্যামার দিকে এগিয়ে গিয়ে কাঁধের ভেজা তাওয়ালটা দিয়ে তার মুখকে ঢেকে দেয়। যেতে যেতে বলে, আগুন গিয়ে নিভিয়ে এসো ঠোঁটকাটা মহিলা, তোমার চোখের অনলে নয়তো পুড়িয়ে মারবে আমাকে। অরণ্য চলে যেতেই সম্মতি ফিরে শ্যামার। নিজের বেফাস মন্তব্যের কথা মনে করে তোয়ালের ভেতর মুখ লুকায় সে। মনে মনে বলে, ইস, এতটা লাগামহীন আমি কখন থেকে হলাম। সব ওনার দোষ। আমাকে ওনার মায়ায় বন্দি করে এখন আবার আমাকে লজ্জা দেওয়া বারবার। তোয়ালে থেকে অরণ্যের শরীরের গন্ধ ভেসে আসছে। বুকের ধূপপরিণা অনেকটা শান্ত হয় সেই সুবাসে। একটু আগের কথা চিন্তা করে মুচকি এসে গোসলখানার দিকে পা বাড়ায় শ্যামা। শ্যামা যখন তার লম্বা ভেজা চুলগুলো মুছতে মুছতে রুমে আসে, তখন অরণ্য বিছানার উপর খাবার সাজিয়ে রেখেছেন। কালো ট্রাউজারের উপর কালো রঙের টি শার্ট পরেছেন। তার উন্মুক্ত লোমশ পুরুষালী বাহুগুলো আবার তার নাকামহীন অনুভূতির ঝড় তুলে। চোখ সরিয়ে নেয় শ্যামা, নয়তো ফের বেফাস কিছু বলে ফেলবে। শ্যামার উপস্থিতি বুঝতে পেরে দরজার দিকে ফিরে তাকায় অরণ্য। সাথে সাথে একরাশ মুগ্ধতা ছেয়ে যায় তার হৃদয়ে। শ্যামার ভেজা লম্বা চুলগুলো বিক্ষিপ্তভাবে লেপ্টে আছে তার শরীরে। চুলের চুইয়ে পড়া পানিতে শাড়ির কিছু অংশ ভিজে গিয়েছে। আর নীল শাড়িতে যেন মেয়েটাকে সবসময় একটু বেশি সুন্দর লাগে। তার উপর এই লাজুক মায়াবী মুখটা বারবার মুগ্ধ করে তাকে। হৃদস্পন্দন তীব্র হতে থাকে, নিজেকে সংবরণ করা দায় হয়ে ওঠে।
অরণ্য এগিয়ে একটাই নিজের কাছে মিশিয়ে নেয় শ্যামাকে। এক হাতে তার উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে অন্য হাত তার গালের ওপর রাখে। হঠাৎ উনি এতটা কাছে টেনে নেওয়া চমকে ওঠে শ্যামা, হাত থেকে তোয়ালে পড়ে যায়। অরণ্যর বক্ষ জড়িয়ে ধরে সে। অরণ্যর চোখে চোখ পড়ে তার। লোকটা কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেও হারিয়ে যায় তার সেই চোখের মাদকতায়। অরণ্য শ্যামার কপালের কাছে অবদ্ধ চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে চুলে হাত গলিয়ে দেয়। তারপর আলতো হাতে কাছে টেনে নেয় তাকে, দখল করে নেয় তার ঠোঁট জোড়া। শ্যামা আবেশে চোখ বন্ধ করে নেলিয়ে পড়ে অরণ্যর বুকে। আজকে সারাদিন এই মানুষটাকে কাছে পাওয়ার সকল আকুতি সমাপ্ত ঘটিয়ে সেও সাড়া দেয় অরণ্যর চুম্বনের প্রতি। হাত দিয়ে আঁকড়ে ধরে অর্ণর এলোমেলো ভেজা চুল। খানিক বাদে অর্ণ তার ঠোঁট নামিয়ে এনে তার কণ্ঠনালীতে গভীর চুম্বন করল। সর্বাঙ্গ কেঁপে ওঠে শ্যামার অর্ণর স্পর্শে। অর্ণ তার গলা জুড়ে এখনো জোরে জোরে গরম নিঃশ্বাস নিচ্ছে, শরীরের গন্ধ নিচ্ছে। শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে যায় শ্যামার ওনার প্রতিটি নিঃশ্বাসের সাথে। একসময় সে আবার মুখ তুলে এনে শ্যামার চোখে চোখ রাখে। শ্যামা সে নিঃশক্ত দৃষ্টিতে এক আদম্য বাসনা স্পষ্ট দেখতে পায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে সে। অর্ণ তার কপালে কপাল ঠেকিয়ে ঘুর লাগা কণ্ঠে বলে ওঠে, কি জাদু করেছো আমার ওপর মায়াবিনী, আমি নিজেকে হারিয়ে ফেলছি তোমার মায়ায় পড়ে। শ্যামার লজ্জায় রাঙা হয়ে ওঠে অর্ণর কথায়। তার বুকে মুখ লুকায় সে নীরবে। অর্ণ এদিকে বলে চলেছে, নিজেকে সংবরণ করা কঠিন হয়ে পড়বে আমার, তুমি এভাবে আমাকে প্রতিনিয়ত প্রলুব্ধ করতে থাকলে। কে বলেছে আপনাকে সংবরণ করতে? মুখ ফুঁসে কথাটা বলেই জিভে কামড় বসায় শ্যামা। অরণ্য শব্দ করে হেসে ফেলে এবার। আজকে তুমি অনেক বেশি সাহস হয়ে গিয়েছো শ্যামা, বলতে হবে। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ রীতিমতো। অরণ্য শ্যামার থুতনিতে হাত দিয়ে তার লজ্জামালাক্ষা মুখটা তুলে ধরে। কালকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য, আমাদের জন্য। আমি আমার সবকিছু তোমাকে খুলে বলবো কাল। তারপর আমাদের বৈবাহিক সম্পর্ক কেমন রূপ নেবে সেটা আমি জানি না, তাই চাইলেও আমি আগাতে পারছি না এই সম্পর্ক। কাল যাই হয়ে যাক না কেন, কখনো ভেঙে পড়ো না শুধু। আমি জানি আমার শ্যামা মোটেও দুর্বল নয়, তুমি ঠিক নিজেকে সামলে নেবে। শ্যামা অবশেষে মুখ তুলে তাকায় অর্ণর দিকে, মুচকি এসে বলে, আপনি যতদিন আমার পাশে আছেন আমি সব যুদ্ধ জয় করতে পারবো। আপনার সত্যিটাও যতটা কঠিন হোক আমি ভেঙে পড়বো না। আর আমি জানি আপনি আমাকে ভাঙতেই দেবেন না। অর্ণ মনে মনে প্রার্থনা করে তাই যেন হয়। খাবার পালা শেষ করে অর্ণ হঠাৎ আবদার করে, পুকুর পাড়ে হাঁটতে যাবে। উনি প্রথমবার মুখ ফুটে আবদার করলেন তার কাছে, মানা করার প্রশ্নই আসে না। শ্যামা হাসি মুখে সায় দিয়ে উঠে দাঁড়ায়। অর্ণ স্মিত এসে হাত বাড়িয়ে দেয় তার দিকে, যেটা যে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। ধরতে গেলে বিয়ের পর এই প্রথম তারা একসাথে এই ঘর ছেড়ে বাড়ির বাইরে পা রেখেছে, এভাবে হাত রেখে হাঁটতে বেরিয়েছে। রাত এখন গভীর। রাতের নিস্তব্ধ পরিবেশে থেকে থেকে ঝিঝি পোকার ডেকা ছাড়া কোনো শব্দ নেই। আকাশে গোল রুটির মতো চাঁদ উঠেছে, যার রূপলি আলো ওপারে পুকুরের পানিগুলো চকচক করছে। রাতের মৃদুমন্দ বাতাস এসে গা জুড়িয়ে দিচ্ছে। আজকের রাতটা সবচেয়ে বেশি সুন্দর শ্যামার জীবনে, আর সবচেয়ে সুন্দর তার পাশে এই মানুষটি। চাঁদের আলো যেন তার সৌন্দর্য আরও মোহনীয় করে তুলেছে। একসময় চলতে চলতে থেমে যায় অরণ্য, তাকে থামতে দেখে থেমে যায় শ্যামাও। সে এতক্ষণ অরণ্যকে দেখছিল মুগ্ধ হয়ে, আশেপাশে তেমন খেয়াল ছিল না। এবার সে ভালো করে খেয়াল করে। তারা পুকুর পাড়ের জবা ফুলের গাছগুলোর একটি সামনে এসে দাঁড়িয়েছে। আমার মায়ের সবচেয়ে প্রিয় জায়গা ছিল এক পুকুর পাড়, অরণ্য হঠাৎ বলে ওঠে। শ্যামা অবাক দৃষ্টিতে তাকায় অরণ্যর দিকে। এই প্রথম অরণ্য তার মায়ের কথা স্বেচ্ছায় বলছে তাকে। এর আগে কথায় কথায় মুখ ফসকে কয়েকবার বলেছিল তার মায়ের কথা, কিন্তু পরক্ষণে বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিয়েছে সবসময়। এবার আর কোনো ভুল নয়। শ্যামা এখন নিজ চোখে দেখতে পাচ্ছে অর্ণর চোখ মুখে বিষাদের ছাপ। মনে মনে ওই কুটনি বুড়িকে আচ্ছা মতো বকে দিল। কি বলেছিল ওই বুড়ি? অর্ণ তার মাকে ভালোবাসে না, তার খুনি সে। অর্ণ বলতে থাকে, তার একাকিত্বের একমাত্র সঙ্গী ছিল এই পুকুর পাড়, তাই আমি ওনার দেহ অবশেষ এই পুকুর পাড়ের কাছেই সমাহিত করেছি। ওনার লাল জবা ফুল অনেক প্রিয় ছিল, তাই এই দ্বিতীয় গাছটি আমি লাগিয়েছি এখানে। জীবন দশায় উনি অনেক কষ্ট পেয়েছেন, তার মৃত্যুটা অনেক মর্মান্তিক ছিল। আমি ছেলে হয়ে ওনার জন্য কিছুই করতে পারিনি, শেষকালে ক্ষমা চাওয়ার সুযোগটাও হয়নি আমার। আমি শুধু একটু আশা রাখি উনি তার প্রিয় স্থানে তার প্রিয় ফুল গাছের ছায়া শান্তিতে আছেন। উনি যেখানে আছেন ভালো থাকুক।
ইহকালের কোনো স্মৃতি ওনার আত্মাকে তাড়া না করুক। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে অরণ্য। শ্যামা বাকরুদ্ধ হয়ে যায় অরণ্যর চোখে অশ্রু দেখে, তাকে এভাবে ভেঙে পড়তে দেখে। সে নিজের অজান্তে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। অরণ্য তাকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। ওনার প্রতিটা অশ্রুতে লুকিয়ে থাকা কষ্টগুলো শ্যামার ভেতরে পর্যন্ত নাড়িয়ে দেয়। সে কোনো প্রশ্ন না করেই নীরবে অর্ণর পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অর্ণ ফোঁপাতে ফোঁপাতে বলে, আজকে আমি অনেক ভয় পেয়েছিলাম শ্যামা, অনেক বেশি। মনে হয়েছিল যেভাবে মাকে হারিয়েছিলাম ঠিক একইভাবে হারিয়ে ফেলবো তোমাকে। সেদিনও আমার তাকিয়ে তাকিয়ে আমার মাকে একটু একটু করে মরতে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। আজ এত বছর পর ঠিক একই আতঙ্ক অনুভব করেছি আমি। সব দূর থেকে দেখছিলাম আমি, কিন্তু কিছুই করতে পারিনি আমি। আজ তুমি নিজে থেকে কিছু সাহস না দেখালে তোমাকেও চিরতরে হারিয়ে ফেলতাম আমি। ভাবলেই আমার গায়ে কাঁটা দেয়। আমি এটা কল্পনাও করতে পারছি না শ্যামা। শ্যামারও চোখ ভিজে উঠেছে তার প্রিয় মানুষটাকে কাঁদতে দেখে। অরণ্যকে শান্ত করার জন্য শান্ত কণ্ঠে সে বলে ওঠে, এমন কিছুই হয়নি অরণ্য। দেখুন, আপনি ঠিক আমার কাছে পৌঁছে গিয়েছেন, কিচ্ছু হতে দেননি আমার। আপনার খুশি হওয়ার উচিত। এই মুহূর্তে যে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি। এভাবে কাঁদে না সোনা। আপনার মা যেখানে আছেন তিনি যদি আপনাকে এভাবে কাঁদতে দেখেন তখন অনেক কষ্ট পাবেন। শ্যামা দুহাতে অর্ণর মুখ তুলে সামনে আনে। সে এখনো মাথা নিচু করে কেঁদেই চলেছে, চোখ মুখ পুরো লাল হয়ে গিয়েছে। অনেক হৃদয় বিদারক এই দৃশ্যটি শ্যামার কাছে। এই মানুষটাকে সে সবসময় শুধু হাসি মুখে দেখতে চায়। এভাবে কান্না করাটা একদম মানায় না ওনাকে। সে পায়ে পাতায় ভর দিয়ে দাঁড়িয়ে অর্ণর কপালে গভীর চুমু খায়, তারপর চোখ দুটোতে, তারপর দুগালে। কান্নার গতি অনেকটা কমে আসে অরণ্যর। সে আবার শক্ত করে জড়িয়ে ধরে শ্যামাকে। শ্যামা শুধু তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে অপেক্ষা করে শান্ত হওয়ার। একসময় শান্ত হয় অরণ্য। শ্যামা তাকে কোনো প্রশ্ন করেনি। কিছু বলতে চাইলে উনি নিজে থেকে বলবেন। তার জন্য আপাতত অরণ্যর চোখ মুখ থেকে এই বিষাদের ছাপটা মুছতে পারলে হলো। অরণ্যর পুকুর ঘাটে নামে মুখ ধোয়ার জন্য। শ্যামা পাথরের সিঁড়িতে বসে অপেক্ষা করে তার। অরণ্য ঝুঁকে পড়া পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা বিষাদে ছেয়ে যায় তার। মনে মনে বিধাতার কাছে প্রার্থনা করে, আপনি আপনার কাছে সচরাচর কিছু চাই না, কিন্তু আজকে খুব করে চাইতে ইচ্ছে করছে। আমাকে এই মানুষটার জীবনের সব কষ্ট মুছে দিয়ে তার জীবনে নতুন করে সাজানোর একটা সুযোগ দিবেন। শুধু ওনাকে মন খুলে হাসতে দেখতে চাই। অরণ্য ফিরে এসে বসে তার পাশে। শ্যামা তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে দেয় তার। শ্যামাকে এমন চুপচাপ থাকতে দেখে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নেয় অরণ্য। শ্যামা চুপচাপ তার বুকে মাথা এলিয়ে দেয়। অরণ্য তার চুলে বিলি কাটতে কাটতে বলে, কোনো প্রশ্ন করে না যে? কোনো প্রশ্ন নেই। আপনার যখন বলতে ইচ্ছে হবে তখন বলবেন আপনি। আমার কারণে নিজের উপর জোর করবেন না অরণ্য। আপনি চাইলে কালকে সবটা না বললেও চলবে, পরে না হয় সময় হলে। না, অনেক কষ্টে মনকে তৈরি করেছি, আর পিছু হটতে ইচ্ছে হচ্ছে না। আপনি যা ঠিক মনে করবেন তাই হবে অরণ্য। অরণ্য মৃদু হেসে বলে, তুমি কবে থেকে এতটা বাধ্য হলে আমার? শ্যামা চুপ থাকে, কোনো উত্তর দেয় না। অরণ্য কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠে, তোমাকে অনেক ধন্যবাদ শ্যামা। শ্যামা ভুরু কুঁচকে বলে, ধন্যবাদ কেন? প্রথমত, আজ নিজেকে আমি আসা পর্যন্ত রক্ষা করার জন্য। এটার জন্য আমি তোমাকে যতটা ধন্যবাদই দেই কম পড়বে। আর দ্বিতীয়ত, তুমি বুড়ির কথা বিশ্বাস করনি যে আমি আমার মায়ের হত্যাকারী। আমাকে এতটা বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। ওই বুড়িটা মৃত্যু করণ্য। আপনি ওনার কথা একদম মন খারাপ করবেন না। ওনাকে আমি আচ্ছা মতো বকে দিয়ে আসবো সময় করে। ভুলভাল গুজব ছড়ায় আপনার নামে। পুরোপুরি মিথ্যে ওনার সবকিছু শ্যামা, আবার পুরোপুরি সত্যিও নয় ওনার কথা। তবে এটা সত্য যে আমি খুব খারাপ মানুষ ছিলাম, হয়তো এখনো আছি। কারণ আমার জন্য তোমার ভালো থাকা ছাড়া আর কিছুই মানে রাখে না। আর তোমাকে বিপদ থেকে দূরে রাখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তোমার সব কিছু শুনে আমাকে অনেক খারাপ মনে হতে পারে। আমি আপনাকে আগেই বলেছি অরণ্য, আমি আপনাকে সব রূপে ভালোবাসি। একদিন আপনি আমাকে বলেছিলেন, দুনিয়ার সবাই আমাকে ভালোবাসুক আর না বাসুক, আপনার একার ভালোবাসা আমার জন্য যথেষ্ট হবে কিনা। বেছে নিতে বলেছিলেন পুরো দুনিয়ার আপনার মাঝে একটাকে। যেদিন আপনাকে বেছে নিয়েছি সেদিনই আপনাকে ভালোবেসে ফেলেছি আমি। আপনি কে, দেখতে কেমন, কতটা ভালো কতটা খারাপ আমি তখন খুঁজতে যাইনি। আমি তখনও ভালোবাসতাম আপনাকে, এখনও বাসি অরণ্য, আর বাসবো। অরণ্যর মনটা প্রশান্তিতে ছেয়ে যায় শ্যামার কথা শুনে। মনের বিষাদগুলো মাঝেও স্নিগ্ধতা ভরে আসে হৃদয় জুড়ে।
সে শ্যামাকে আরও খানিকটা বুকে মিশিয়ে নিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে, আমার অনেক ইচ্ছা করে এভাবে তোমার সাথে আজীবন কাটিয়ে দিতে। আমি কি অনেক বেশি কিছু চেয়ে ফেলেছি শ্যামা? একদম না, কমপক্ষে এটুকু তো আমাদের প্রাপ্য। এরপর আর কোনো কথা হয়নি তাদের মাঝে। সকালে সূর্য নতুন দিনের সাথে নতুন একটা ঝড় আনতে চলেছে। দুজনেই তাদের মনকে প্রস্তুত করতে ব্যস্ত সে ঝড় মোকাবেলা করার জন্য। সকালবেলা অনেক বেলা করে ঘুম ভাঙে শ্যামার। রাতে পুকুর পাড়ে অরণ্যর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল শ্যামা। ভোর রাতের দিকে অরণ্য তাকে রুমে রেখে গিয়েছে। চোখ খুলে পাশে ফিরতেই অনেকদিন পর অরণ্যের চিরকুট দেখতে পায় শ্যামা। ঘুম সাথে সাথে পালায় চোখ থেকে। তড়িঘড়ি করে চিরকুট খুলে পড়তে লাগলে যেখানে লেখা আছে, ঘুম থেকে উঠে ধীরে সুস্থে আমার ঘরে এসো, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। কে শোনে কার কথা? শ্যামা বেশ তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে গোসল করে চলে আসে দোতলার করিডোরে। বরাবরের মধ্যে কোনো আলো নেই। এদিকে জানলাগুলো বন্ধ থাকে সবসময়। শ্যামা আস্তে আস্তে আগাতে থাকে করিডোরের শেষ প্রান্তের রুমের দিকে। প্রত্যেক কদমে পাল্লা দিয়ে বাড়তে থাকে তার স্পন্দনের গতি। দরজা থেকে কয়েক কদম দূরে সে হঠাৎ শুনতে পায় কারো স্পষ্ট গুনগানির শব্দ। চমকে যায় শ্যামা। এমন গুনগানির শব্দ সে গতবার পেয়েছিল একবার, কিন্তু পরে ভেবেছিল মনের ভুল তার। কিন্তু এখন থেকে থেকে ভেসে আসছে সেই মৃদু গুনগানির শব্দ। এবার কোনো ভুল নয়, অরণ্যর ঘর থেকে ভেসে আসছে শব্দটা। কেউ যেন অনেক কষ্টে আছে। হঠাৎ তার মনে ডাক দিতে থাকে। অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে তার। দরজার কাছাকাছি যতই আগাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে সেই আর্তনাদ। সে কাঁপা কাঁপা হাতে মৃদু ধাক্কা দিয়ে খুলে ফেলে দরজা। এবার স্পষ্ট শুনতে পাচ্ছে সে। এটা আর কারো নয়, অরণ্যর কণ্ঠস্বর। কোনো ভুল নেই তাতে। অরণ্য অনেক কষ্ট আছে। ভাবনাটা মনে আসতেই বুক ধক করে ওঠে শ্যামার। সে তড়িঘড়ি করে দরজা খুলে ভেতরে পা রাখে। অরণ্যর রুমটা সে যতটা ভেবেছিল তার চেয়েও বেশি অন্ধকার। ঘরের সব জানলা বন্ধ, মোটা কালো পর্দা টানানো। আলো বলতে একটা মৃদু আলোর বাতি জ্বলছে। সেই মৃদু আলোতে সে যে দৃশ্য দেখল তা দেখে যেন তার অন্তরাত্মা কেঁপে উঠল। অরণ্য খাটের ওপর শোয়া অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে। একটা মোটা কালো শিকল আষ্টেপৃষ্টে জড়ানো তার শরীরে। থেকে থেকে তিনি যন্ত্রণায় গুমগিয়ে উঠছেন। শ্যামা দৌড়ে গিয়ে বসে অরণ্যর পাশে। অরণ্যর পুরো শরীর ঘামে ভিজে উঠেছে। পরনের কালো টি শার্ট ভিজে গায়ে লেপটে গিয়েছে। তার গায়ে হাত দিয়ে দেখে শ্যামা শরীরে আগুনের মতো গরম। অরণ্যর হাত লাগাতে তার হাত জ্বলে গেল মনে হলো। সাথে সাথে হাত সরে নিতে বাধ্য হলো সে। ওনার কতটা কষ্ট হচ্ছে তার চোখ মুখে স্পষ্ট ফুটে উঠেছে। তার চোখের কার্নিশ বেয়ে জল গড়াচ্ছে অরণ্যর। এসব দেখে আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারল না। সে কাঁদতে কাঁদতে ডাকলো অরণ্যকে। অরণ্য, চোখ খুলুন প্লিজ। কি হয়েছে আপনার? কে বেঁধেছে আপনাকে এভাবে? সমরেশ জবাব দেয় তাকে। মনিব এখন কথা বলার অবস্থায় নেই মালকিন। শ্যামা চমকে উঠে তাকায় সমরেশের আওয়াজ শুনে। অরণ্যকে দেখার পর এতক্ষণ খেয়াল করেনি সে রুমে তিনিও আছেন। শ্যামা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, চাচা কি হয়েছে ওনার? এমন করছেন কেন? ওনাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? মনিব বলেছেন আপনাকে ধৈর্য ধরতে। উনি উঠে সব বলবেন। ধৈর্য ধরবো মানে? ওনার শরীর আগুনের মতো গরম। ওনাকে হাসপাতালে নিতে হবে। আর বেঁধে রেখেছেন কেন ওনাকে? দেখছেন না কষ্ট হচ্ছে ওনার? এক্ষুনি খুলুন এগুলো। মালকিন, মনিব সূর্যাস্ত গেলে আস্তে আস্তে স্বাভাবিক হয়েও যাবেন। তখন নিজে থেকেই বলবেন সবকিছু। ওনার স্ত্রী হিসেবে শুধু এটুকু বলবো আপনাকে, ধৈর্য ধরুন। ওনার পাশে থেকে ওনার সাথে একটু সাহায্য করুন। বলেই সমরেশ চলে যায় রুমের দরজা বন্ধ করে। শ্যামা সেখানে বাকরুদ্ধ হয়ে বসে থাকে। কোনো কিছু বুঝতে পারছে না সে। কি হচ্ছে এসব? এদিকে দিন বাড়তে থাকার সাথে সাথে অর্ণর অবস্থা আরো খারাপ হতে থাকে। রীতিমতো ছটফট করছে সে অসহ্য যন্ত্রণায়। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। চোখ মুখ খিচে সহ্য করছে সবকিছু। শ্যামার সেখানে বসে অশ্রু বিসর্জন ছাড়া আর কিছুই করার থাকে না। এবার সে ভাবলো অন্তত ওনাকে পেঁচিয়ে রাখা শিকলটা খুলে দিলে কষ্ট একটু কমবে ওনার। কিন্তু শিকলের বন্ধনে খুঁজতে গিয়ে অভাবনীয় একটা জিনিস আবিষ্কার করে সে। এই শিকল তার বুক ফুঁড়ে বের হয়ে অরণ্যর শরীর বেয়ে ঠিক সেই জায়গায় গিয়ে থেমেছে। ওনার শরীর থেকে বেরিয়েছে এই শিকল। এটা কোনো সাধারণ শিকল নয় বুঝতে বাকি রইল না তার। আতঙ্কে শিউরে ওঠে শ্যামা। মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে তার। সে ভেবেছিল অরণ্যর কোনো ভয়ঙ্কর অতীত রয়েছে, কিন্তু তার বর্তমানটা এতটা ভয়ঙ্কর হবে ভাবতেও পারেনি সে। এটাই যদি অরণ্যের ঘরবন্দি হওয়ার কারণ হয়ে থাকে, তাহলে সে মানুষটার সাথে প্রায় 2 মাস সংসার করেছে,
তার সারা বাড়ি ঘুরে বেরিয়েছে, হেসে খেলে দিন পার করেছে, একসাথে খেয়েছে, একসাথে ঘুমিয়েছে। অথচ মানুষটা এই বাড়িতে একটা আবদ্ধ ঘরে এমন নরক যন্ত্রণা সহ্য করেছে দিনের পর দিন একা একা। সে কখনোই টেরই পেল না। হঠাৎ প্রবল হতাশা অনুশোচনায় গ্রাস করে শ্যামাকে। ভগ্ন হৃদয় নিয়ে অসহায়ভাবে কাঁদতে থাকে শ্যামা অর্ণর শিয়রে বসে। কি করবে সে এখন? কিভাবে ঠিক করবে ওনাকে? উনি এভাবে আর কতক্ষণ সহ্য করবেন? মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার উত্তর দেওয়ার মানুষটা এখন উত্তর দেওয়ার অবস্থায় নেই।